পল্টু একজন চোর ছিল। সে স্টেশনে দাঁড়িয়ে থাকতো, আর যখনই ট্রেন চলতে শুরু করত তখনই যারা জানলার ধারে বসে ফোন চালাতো তাদের ফোন চুরি করে নিয়ে ও পালাতো। ট্রেন তখন চলতে থাকতো বলে কেউ ট্রেন থেকে নেমে ওকে ধরারও সাহস করতো না। আরে বাহ, আজকে যে আইফোন পেয়ে গেলাম, এটা বেচলে 20,000 তো পাবোই। মোবাইল নিয়ে পল্টু চোর বাজারে পৌঁছে যায় আর সেখানে মোবাইলটা বিক্রি করার চেষ্টা করে। কিরে ভাই পল্টু, আজকে যে খুব বড় হাত মারলি মনে হচ্ছে, কিন্তু ভাই এই ফোন আমি কিনতে পারবো না, এর সিকিউরিটি না খুব টাইট, তুই নিয়ে যা। এই গজাদা, তুমিও না সত্যি একটা চিজ মাইরি। আমি চোর হয়ে চুরি করতে পারি, আর তুমি দোকানদার হয়ে কিনতে পারো না? হ্যাঁ, এই তোমাদের কি শুনি বলো তো, সারা দিন দোকানে বসে থাকো, আরে সালা রিস্ক তো আমাদের। তাই চুপচাপ ফোনটা নিয়ে নাও আর টাকাটা দিয়ে দাও, নইলে কিন্তু। তখনই পল্টুর কাঁধে কেউ হাত রাখলো। সে ঘুরে দেখলো যে একটা লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে। এই যে ভাই, ফোনটা আমায় দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই নিন ফোন। আমি তো কাউকে না কাউকে বেচেই দিতাম। দিন 5,000 টাকা দিন। হ্যাঁ হ্যাঁ, তুমি হাতটা বাড়াও, আমি দিচ্ছি। পল্টু কিছুই বুঝতে পারল না। যখনই সে নিজের হাত বাড়ালো, ওই ভদ্রলোক ওর হাতে হাত করা পুড়িয়ে দিল। এর মধ্যে অনেক পুলিশের গাড়ি ওখানে চলে আসে। আরে এ কি হলো আমার সাথে? এ যে চিটিং। আচ্ছা বাবা, এবার তোমার চিটিং মনে হচ্ছে? আর তুমি যে লোকেদের পকেট মারো, ওদের কষ্টের টাকা সব চুরি করে নিয়ে যাও। শোনো বাবা, এবার তুমি ভুল লোকের সাথে পাঙ্গা নিলে। আমি এই এলাকার নতুন এসিপি, বুঝলি? এইভাবেই পুলিশ পল্টুকে জেলে পুরে দেয়। জেলে পল্টু কখনো গান করত, কখনো কবিতা পাঠ করত। ওর ব্যবহার দেখে সবাই খুব খুশি হয়ে যায়, আর 6 মাসের মধ্যেই ওকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। শোন পল্টু, তোর ভালো ব্যবহারের জন্য তোকে ছেড়ে দিলাম, কিন্তু আমার নজর সবসময় তোর উপর থাকবে। তাই চুরি করে ছেড়ে দে আর কাজ কর। কিন্তু সাহেব, আমি যে পড়াশুনো করিনি, আমায় কে কাজ দেবে? তোকে অন্যের কাছে কাজ করতে কে বলেছে? বার্গার, পিৎজা, ফুচকা এগুলো বেচ। যাই হোক, পল্টু জেল থেকে ছাড়া পেয়ে তার কুড়ে ঘরে এসে ভাবতে লাগলো, এসিপি স্যার ঠিকই বললেন, কতদিন বাড়ি চুরি টুরি করব, আর চুরি করলেই তো ধরা পড়ি। তাই ভাবছি এবার থেকে স্টেশনেই কিছু একটা করতে হবে, কারণ ওটাই আমার জায়গা। তাই এখন থেকে ভাবছি স্টেশনেই চা বা ফুচকা বিক্রি করতে হবে। চা তো অনেকেই বিক্রি করে, আমি ফুচকাটাই বেচবো। এর পরের দিনে পল্টু মাথায় করে ফুচকা নিয়ে স্টেশনে চলে গেল বিক্রি করতে। এরপর ট্রেন এলেই পল্টু ফুচকার ঝুড়ি নিয়ে ট্রেনের ভিতরে উঠে পড়ল। এই ফুচকা লালো, ফুচকা দেখলে আমার ফুচকার জল বেরিয়ে আসবে আপনার মুখের জল, গ্যারান্টি দিচ্ছি 100%। আরে ও ভাইয়া, ফুচকা কত করে? 4টে 10 টাকা। তা তোমার ফুচকার মোটরগুলো কি সোনা দিয়ে বানানো? আরে ও টুপি কাকু, আপনার মাথায় টুপি মগজেও কি টুপি নাকি? সোনার মোটর দিলে আমি 10 টাকা করে বেচতাম, 10 লাখ করে বেচতাম। খেতে হলে খান, নইলে মাথায় টুপি দিয়ে বসে থাকুন। না না, থাক থাক, আমি খাবো না। কিন্তু ফুচকা তো মেয়েদের আর মহিলাদের খুবই প্রিয়। আরে আপনি যে এত বলছেন, ট্রেনের মধ্যে কি ফুচকা পাওয়া যায়? দাদা যে বিক্রি করছেন এটাই অনেক। দিন দিন দাদা, আমাদের দিন তো। সারাদিন ফুচকা বিক্রি করে ও 300-400 টাকা রোজগার করে নিয়েছিল, আর বাড়ি ফিরে সে একে তো ক্লান্ত ছিল, তার উপর খুশিও ছিল না। দেখ, ভেবেছিলাম চুরি না করে ফুচকা বেচলে লাভ বেশি হবে, কিন্তু এখন তো দেখছি 1 প্লেট বেচলে মাত্র 3 টাকা পাই। এর থেকে আমার চুরিই ভালো ছিল, এক হাত মারলেই 3-4 হাজার পকেটে। এবার মনে হচ্ছে ফুচকার আড়ালেই কিছু একটা ভাবতে হবে। এরপর পল্টু একটা বুদ্ধি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই সে ফুচকা ঝুড়িটা তৈরি করলো আর ট্রেনে বিক্রি করতে উঠে পড়লো। এই ফুচকা ফুচকা 10 কা 20, 10 কা 20, 10 টাকা পেয়ে যাবেন 20টা ফুচকা। ফুচকা খাবে, ফুচকা ফুচকা লাবে। 10 টাকার 20টা ফুচকা শুনে সব যাত্রীরা অবাক হয়ে গেল। তা ভাই, এত সস্তায় যে দিচ্ছ তুমি, আবার 20 দিন পুরনো ঠুরনো দিয়ে দিচ্ছ না তো? ওই ভদ্রলোকের কথা শুনে পল্টুর খুব রাগ হলো, আর পল্টু বলল, মাইরি তোমাদের না, সব জায়গায় শুধু সমস্যা আর সমস্যা। এই যদি আমার ফুচকাতে এতটুকু বাজে কিছু থাকে না, আমার বউ আমি তোমাকে দান করে দিয়ে দেবো। আর যদি আমার ফুচকা ভালো হয়, তবে তোমার বউ আমাকে দান করে দিতে হবে। কি রাজি তো? না না ভাই, একই কথা। হ্যাঁ কেন বে, তোর যদি এতটাই কনফিডেন্স থাকে যে আমার ফুচকা বাজে, তো ভয় কেন পাচ্ছিস? আরে দাদা, ছাড়ো তোর কথা। পুরুষ জাত মানেই সবসময় সন্দেহ করে। তুমি এত সস্তায় ফুচকা দিচ্ছ, এটাই তো অনেক। আজকের পর থেকে আমি ফুচকা খাওয়ার জন্য রোজ এই ট্রেনেই যাতায়াত করতে থাকবো। তাতে দাও তো। এরপর পল্টু সবাইকে ফুচকা খাওয়াতে লাগলো, আর এত সস্তায় ফুচকা দিচ্ছে বলে পুরুষ আর মহিলারা ভিড় করে এলো।
আর এই ভিড়ের সুযোগ নিয়ে পল্টু অনেকগুলো পার্স চুরি করে নেয়। রাত্রিবেলা ও যখন বাড়িতে আসে এবং ব্যাগ খোলে তার মধ্যে অনেক পার্স ছিল। এই না হলে কাজ। এইভাবে ওর কাছে 30,000 টাকা জমা হয়ে গেল। এই সাংঘাতিক ব্যাপার তো, প্ল্যানটা তো দারুণ কাজে দিয়েছে। এইভাবে চলতে থাকলে না আমি কদিনই লাখপতি হয়ে যাব। এখন থেকে এটাই পল্টুর কাজ ছিল, সস্তায় ফুচকার লোভ দেখিয়ে সবাইকে জড়ো করে তাদের পার্স চুরি করে নিত। এইভাবেই অনেক মাস কেটে গেল। একদিন রাত্রিবেলায় পল্টু যখন পার্স গুনছিল তখন সে একটা খুব সুন্দর পার্স দেখতে পায়, যেটা শক্তপোক্তও ছিল। আরে বাহ, দারুণ শক্তপোক্ত পার্স তো, এটা আমিই রাখবো। পরের দিন সে আবার মাথায় ফুচকার ঝুড়ি নিয়ে ট্রেনে উঠে ফুচকা খাওয়াতে থাকে। আর অন্যদিকে এক ভদ্রলোক আরপিএফ এর কাছে গিয়ে কমপ্লেন জানালো। সাহেব, মনে হচ্ছে স্টেশনে কোনো পার্স চুরি করার গ্যাং এসেছে। কিন্তু এমনটা হলে তো আমরা জানতে পারতাম, কারণ গোটা স্টেশনটাই সিসিটিভিতে ঘেরা, তাই চোরেরা এলে নিশ্চয়ই ধরা পড়তো। আসলে আমার দামি পার্সটা চুরি হয়ে গেছে, তাই ভাবলাম হয়তোবা এখানেই হয়েছে। তখনই সেখানে পল্টু এসে গিয়ে ফুচকা বিক্রির জন্য হাঁকতে থাকে। এই তাড়াতাড়ি আসো, সবাই আসে লুটে নাও, 10 টাকায় 20টা ফুচকা, 10 টাকায় 20টা। তখনই আরপিএফ অফিসারের নজর ওর উপর যায়। অনেক মাস ধরেই দেখছি আমি, ওই ফুচকার ছেলেটা এলেই না ওর আশেপাশে পুরো ভিড় জমে যায়। হ্যাঁ সাহেব, ও দারুণ বানাই, আপনি একবার খেয়ে দেখুন না। এরপর ওরা দুজনে গিয়ে পল্টুর কাছ থেকে ফুচকা খেলো, যেটা ওদের খুবই ভালো লাগলো। এই নে পল্টু, টাকাটা কেটে নে। স্যার 500 টাকার নোট। খুচরো নেই? আরে খুচরো থাকলে কি আর তোকে 500 টাকা দিতাম? ঠিক আছে স্যার, দিচ্ছি। এরপর পল্টু টাকা ভাঙিয়ে দেওয়ার জন্য তার পার্সটা বার করলো, যেটাতে ক্রোকোডাইলের ছবি ছিল, যেটি ভদ্রলোক দেখে ফেলে। ভাই বলছিলাম এই ব্যাগটা কার? এটা আমার ব্যাগ, আর কার হবে? স্যার, এই আমার ব্যাগ, এই আমার সেই চুরি হওয়া ব্যাগ। আমি নিজে কুমিরের চামড়া দিয়ে ব্যাগ বানিয়েছি। এই মনে হচ্ছে সেই চোর। ও, তবে তুই ফুচকা বিক্রির বাহানায় চুরি করিস? চল আমার সাথে। এরপর আরপিএফ পল্টুকে থানায় নিয়ে গেলে থানায় ওই এসিপিটাই ছিল। স্যার, এই সে পকেটমার যে সবার পকেট মারছে। পল্টু, তোকে আমি এত করে বোঝালাম, তাও তুই শুধরালি না। আগেরবার তো 6 মাসে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর রেহাই নেই। আর এইভাবেই পল্টু চোর ধরা পড়ে আর তার 20 বছরের জেল হয়। এই জন্যই আমাদের কখনো ভুল রাস্তায় যেতে নেই, কেননা কোনো না কোনো সময় ধরা পড়তেই হবে। রমা, মধু আর সুধা আশাদেবীর 3 সরকারি চাকুরিরত বৌমা ছিল। রমা পেশায় সরকারি উকিল ছিল, মধু এক ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আর ছোট বৌমা সুধা একটি সরকারি ব্যাংকে চাকরি করত। 3 বৌমাই চাকুরিরতা ছিল, আর এই কারণে 3 জনই সারাদিনই ব্যস্ত থাকত। আর তাই এই কারণে 3 বৌমার মধ্যে কোনো না কোনো ব্যাপার নিয়ে রোজই ঝগড়া চলত। বিশেষ করে ওই দিন, যেদিন হতো সানডে। আশা দিদি, আজ যে সকাল সকাল বাজারের দিকে, আজকে তো রবিবার, তাই ছেলে বউ একটু দেরি করেই ঘুম থেকে উঠবে, তাই ভাবলাম ঘরে বসে বসে আর কি করব, যাই বাজার থেকে একটু ঘুরে আসি। ও, তবে তো আজ 3 বৌমারই ছুটি মনে হয়। যাক, ভালোই, 3 বৌমাই সরকারি চাকরি করে, কিন্তু ওদের মধ্যে মিল আছে তো? আরে না না, আমার 3 বৌমার মধ্যে খুব মিল, ওরা কখনো ঝগড়া করে না। এতক্ষণে মনে হয় ওরা উঠে নিজেদের কাজও করে ফেলেছে। তোমার ওকালতি বাড়িতে দেখিও না দিদি, আমিও কিন্তু একজন বড় কলেজের প্রফেসর, আমারও অঙ্ক জানা আছে, তাই আলুর পরোটায় কোনো পেঁয়াজ দেওয়া চলবে না, বুঝেছ? আচ্ছা, আমিও দেখছি তুমি কি করে মশলায় পেঁয়াজটা না মেশাও। আর ভুলে যেও না, এই বাড়িতে শুধু তুমিই নও, আমরাও আছি। আরে তাহলে কে বারণ করেছে? 6টা আলু আছে, 2টো করে 3 জনের, এই 2টো আমার আর এই 2টো আমার। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তোমরা নিজেরা বড় বড় আলু রেখে আমার জন্য বস্তা পচা আলু রেখেছ। এই শোনো, আমিও কিন্তু ব্যাংকে চাকরি করি, হিসাবটা কিন্তু আমিও বুঝি, আমায় কিন্তু বোকা ভেবো না। তাই এই পচাগলা আলু কিন্তু আমি রাখছি না, বুঝলে? আমি কিন্তু আমারটা দিচ্ছি না। আমিও কেন দেব শুনি? সপ্তাহে একটাই রবিবার আসে, তাই এই দিন আমি আলুর পরোটা খাওয়ার সুযোগটা কেন ছেড়ে দেব শুনি? আলু কিন্তু আমি নিয়েই ছাড়বো, দেখবো আমাকে কে আটকায়। এ ভগবান, আমি প্রতিবেশীদের কাছে বলে বেড়াই যে আমার বৌমারা কত ভালো, ওদের মধ্যে কত মিল, আর এখানে একটা আলুর জন্য মহাভারত শুরু করে দিয়েছে। তোমরা এত বড় পদে সরকারি চাকরি করো, আর শেষে কিনা বাচ্চাদের মধ্যে ঝগড়া করছো। ব্যাগে আলু রাখা আছে, যত খুশি সিদ্ধ করে নাও। জানি না আমি মরলে যে। আশা দেবী এইটুকু বলতেই 3 বৌমা মুখে হাত দিয়ে বলল, মা আজ বললে, কিন্তু আর কোনোদিনও বলবে না। সরি মা, তুমি এরকম কথা বলো না।
তোমাকে ছাড়া যে আমরা অসম্পূর্ণ মা, তাই এরকমটা আর কখনো বলবে না তুমি। তবে তোমরা কেন ঝগড়া করো? শোনো, যে ঘরে প্রেম আছে সেই ঘরেই ভগবান বিরাজ করেন, তাই নিজেরা মিলেমিশে থাকো। আশা দেবী তার বৌমাদের প্রায় সুশিক্ষা দিয়ে থাকতেন। এরপর 3 বৌমা মিলে সকালের জলখাবার বানাতে লাগলো। প্রতিদিনের সেই মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে আশা দেবীর ভালোবাসায় ভরা উপদেশের কারণে তারা আজও একত্রিত ছিল। এর মধ্যেই আশা দেবীর ননদ মনোরমা কিছুদিন থাকার জন্য চলে আসলো। মনোরমা স্বভাবের দিক থেকে খুবই ঝগড়াটে আর কুচুটে স্বভাবের ছিল, কিন্তু কি আর করা যাবে, উনি যে ছিলেন আশা দেবীর ননদী। আশা দিদি, কই গেলে? আমি সেই কখন থেকে চুল ধুইয়া বইসা আছি, তোমার বৌমারা কই? আমারে কে জল খাবার দিবা? দিদি দাঁড়াও, আমি তোমার জন্য চা আর চিড়ের পোলাও নিয়ে আসছি। পিসিমা, আমি আসছি, প্রণাম নেবেন, সন্ধ্যায় দেখা হবে। আমিও আসছি পিসিমা, প্রণাম। ওহো, আজ খুব লেট হয়ে গেল। মধু দাঁড়াও, তোমার স্কুটিতে আমাকে বাসস্ট্যান্ডে ছেড়ে দেবে? আজ কোনো ক্যাবই বুক হচ্ছে না। এই কি কথা? সব বৌমারা কাজে চইলা গেল, এখন তুমি বৈশা বৈশা ঘরের কাজ করবা? তাতে কি হয়েছে দিদি, বাড়িতে তো কাজের লোক রয়েছেই, আর নিজের বাড়ির কাজ করতে তো ভালোই লাগে। তুমি খামোকাই ভেবে যাচ্ছ। ছাড়ো, এই নাও চা আর পোলাও। মনোরমার যে স্বভাব ছিল একটু কুচুটে ধরনের, সে কি আর শুধরোবার পাত্রী ছিল? তাই আশা ওর কথা না শুনলে সে 3 বৌমাকে উস্কে দিতে লাগলো। রমা বৌমা, কি করতাছো? ভেতরে আইমু? হ্যাঁ হ্যাঁ পিসিমা, এতে আবার জিজ্ঞেস করার কি আছে, এ তো আপনারই ঘর। ও, আলমারিতে কাপড় রাখতাছো? আহারে, বেচারি কত ক্লান্ত হইয়া পড়ছে। না না পিসিমা, এরকম কোনো ব্যাপার না। আসলে কাল মধু মেশিনে কাপড়গুলো ওয়াশ করে দিয়েছিল তো, সেগুলোই গুছিয়ে রাখছি। ও, তাই জন্যই ওই মধুর মুখখান ভারছিল। আরো এটাও বলছিল যে ওরেই নাকি ঘরের বেশিরভাগ কাজ করতে হয়, পফেচার বলে যেও তাড়াতাড়ি বাড়ি চইলা আসে। আচ্ছা, এমনটা বলল? কিন্তু এমন তো কোনো ব্যাপার নেই, আমি আর সুধা তো ওর সমানই কাজ করি। মধু বাজে বকছে। রমাকে উস্কে দেওয়ার পর মনোরমা সুধা আর মধুকে উস্কে দিল। কি? রমা বৌদি আর সুধা এই কথা বলেছে? সংসারের খরচ তো ওদের থেকে বেশি আমি দিই, আর ওরা কিনা বলে ওরা খরচ বেশি দেয়। এত বড় সাহস ওদের! আপনি কি জানেন পিসিমা, ওই রমা আর সুধার জন্মদিনের অ্যানিভার্সারিতে কত দামি দামি গিফট আমি ওদের দিয়েছি। ভালোই হলো পিসিমা যে আপনি আমায় বলে দিলেন ওরা আমার ব্যাপারে কি ভাবে। মনোরমা 3 বৌমার মধ্যে চিড় ধরিয়ে দিয়েছিল, আর যা তাদের ব্যবহারে দেখা যাচ্ছিল। এদের 3 জনের আবার কি হলো? আজ রবিবার, ঘর এত শান্ত কেন? রমা বৌমা, কি হয়েছে? আজ কি রান্নাঘরে কোনো স্পেশাল খাবার বানাবে না? আমি জানি না মা, আমি আমার আর সুধীরের জন্য ছোলা বাটুরা আনিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছি। রমা দিদি, অতটাও বাড়াবাড়ি করার মতো কিন্তু কিছু হয়নি। আমরাও শ্যামবাজারের স্পেশাল লুচি আলুর দম অর্ডার করে খেয়েছি, আর একটু বাদে আমি আর সুনীল সিনেমাও দেখতে যাচ্ছি। আমি আর রবিও গরম গরম জিলিপি আর সিঙ্গারা খেয়েছি, তাও নিজেদের পয়সায়, নিজেরা ইনকাম করি। ওহ, অনেকদিন বাদে একটু ভালো কিছু খেলাম। ঘরে সব কি হচ্ছে? 3 জন তো একে অপরের সাথে কথাই বলছে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। 3 জন না হলে আমার সাথে এইভাবে কথা বলতো না। আর মনোরমা দিদিও বা কোথায় গেল? অনেকক্ষণ ধরে তো তার দেখা পাচ্ছি না, মনে হচ্ছে ঘরের মধ্যেই আছে। যাই, ওনাকে চাটা দিয়ে আসি। আমি বৌদির 3 বৌমারে এমন উস্কাইয়া দিছি যে তোরে আর কি কমুরে মা। খুব গর্ব ছিল ওর 3 বৌমারে নিয়া। ও, তার মানে ননদটাই এই সব কিছুর মূলে। ওর আসল চেহারাটা আমি সামনে নিয়ে আসবো। মনোরমার আরেকটি বাজে স্বভাব ছিল ফোনে সব কথা তার মেয়েকে জানানোর। তাই আশা দেবী একদিন নিজের মোবাইল ফোনের ভয়েস রেকর্ডার অন করে মনোরমার বিছানার তলায় রেখে দিল, আর ইচ্ছে করেই মনোরমার সঙ্গে কথা বলতে লাগলো। বৌদি, তুমি আমারে আগে কইলে যে এই কাজ আমি অনেক আগেই কইরা দিতাম। এই যে এখন তুমি আমারে কইতাছো যে তুমি তোমার 3 বৌমারে নিয়ে একেবারে বিরক্ত হইয়া গেছো, ওদের সেবা করে করে তুমি ক্লান্ত হইয়া পড়ো। নো টেনশন বৌদি, আমি অলরেডি ওদের মধ্যে ভাঙন ধরাইয়া দিছি। মনোরমা সব সত্যি কথাই বলে দিল যে সে কিভাবে রমা, মধু আর সুধাকে উস্কেছে, আর আশা দেবী তো এটাই চাইছিলেন যে সত্যিটা সামনে আসুক। এরপর তিনি সুযোগ বুঝে তার 3 বৌমাকে রেকর্ডিংটি শুনিয়ে দিলেন, যা শুনে 3 বৌমার চোখে জল এসে গেল, আর ওরা জলভরা চোখ নিয়ে একে অপরকে দেখতে লাগলো। এইসব দেখে মনোরমা খুব লজ্জা পেল, আর সে মাথা নিচু করে নিজের বাড়িতে চলে গেল। বৌমা,
তোমাদের নিয়ে তো আমার গর্ব ছিল, আর তোমরা কিনা অন্যের কথা শুনে নিজেদের ঘরের মধ্যে অশান্তি শুরু করে দিলে। আর আমি তো লোকের কাছে বলে বেড়াই আমার 3 বৌমা খুবই বোঝদার, ওদের মধ্যে খুবই মিল। মনে রেখো, অন্যের কথা শুনে ঘরে অশান্তি করলে কিন্তু ঘর ভাঙতে বেশি সময় লাগবে না। আমাদের ক্ষমা করে দাও মা, আমরা এরকম ভুল আর কখনো করব না। এইভাবেই 3 বৌমার আবার মিল হয়ে গেল, আর আশা দেবীর পরিবার আরও একবার ভেঙে যাওয়া থেকে বাঁচল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।